কালকে রাতে আমার মেয়ে এই ঘরে পড়েছে, টিউশন টিচার এসেছিল, এখানে পড়াশোনা করেছে, বই খাতাগুলো এখানেই রয়ে গেছে, আর হয়নি। বাপরে বাপ কী গরম, সকালবেলা থেকেই গরম পড়ে গেছে। গুড মর্নিং, আমার নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার, রামনবমীর ছুটি আছে মেয়ে স্কুল, তো সকাল থেকেই শুরু করে দিলাম ব্লগ, দেখতে থাকো তোমরা কেমন যায় আমার দিনটা। এবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে কী কী রান্না হবে সেটাই দিদাকে বলে দিচ্ছি। হবে ঝিঙে দিয়ে কলাইয়ের ডাল, বেগুন ভাজা, আর এখানে ভাত বসে গেছে, আর রুটির কী একটা তরকারি হবে সেটা এখনও ডিসাইড হয়নি। আর এখানে আমি এখন চা খেতে বসলাম, আর হাতে পেপারটা নিয়ে। পেপারটা এটা পুরনো পেপার, রবিবারের পেপারটা। তো রবিবারের পেপারগুলোতে সমস্ত পেপারেই, মানে যে পেপারই নাও তার রবিবারের পেপারটাতে একটা করে গল্প থাকে। তো আমার এই রবিবারের পেপারের গল্প পড়া বা যে কোনো ম্যাগাজিনের গল্প পড়তে আমার বেশ ভালো লাগে। ছোট্ট একটা গল্প থাকে, শুধু ছোট গল্প না, গল্প উপন্যাস সব পড়তে আমার বেশ ভালো লাগে। তো এখন আর সেভাবে পড়া হয়ে ওঠে না, তো একটু সময় ছিল হাতে, ভাবলাম আমি গল্পটা একটু পড়ি। আর এর সঙ্গে সঙ্গে আর একটা নেশাও আমার বেশ ছিল এক সময়, সেটা হচ্ছে এই পেপারে যে শব্দছকটা থাকে না, সেই শব্দছকটা করা। এই নেশাটা এসেছে মেজো কাকুর কাছ থেকে। আমার মেজো কাকু এরকম পেপার নিয়ে বসতো, আর তারপর সবাইকে জিজ্ঞাসা করতো যে 2 অক্ষরে এটার মানে কি হবে, বা 4 অক্ষরে পাশাপাশি বলো, মানে একটা কম্পিটিশান হতো কে সেটা বলতে পারে। তো সে একটা সুন্দর দিন ছিল, এখন আর হয় না, তবে পেপার হাতে পেলে এখনও আমি খুলে শব্দছকটা করার চেষ্টা করি। তো দেখো চা খাওয়া হয়ে গেল, পেপারের চা খেতে খেতে আমার গল্পটাও কিন্তু পড়া হয়ে গেছে। বেশ একটা হাসির গল্প ছিল, সেটা পড়ে চলে এলাম এই বাজারগুলো তুলতে। এবার আমাদের মাসের বাজারটাও মানে সেভাবে করা হয়নি, মানে টুকটাক টুকটাক করে আনতে আনতেই মাসের বাজার মানে অর্ধেকটা তো হয়েই গেল। তো বাকি যেটুকু লাগবে আমার মনে হলো সেটুকু কালকে আমি লিখে দিয়েছিলাম, লিস্ট করে দিয়েছিলাম, তো সেইগুলোই নিয়ে এসেছে, কালকেই এনে রেখেছে, কিন্তু কালকে আর তোলা হয়নি। আমি এখন সব জায়গা মতো তুলে রাখবো। কিছু কিছু নেশা আছে যেগুলো মানুষের কোনো দিন যায় না, যেমন আমার গল্পের বই পড়ার নেশা। সেটা আমার একদম ছোটোবেলা থেকেই পারিবারিকভাবেই পেয়েছি, কারণ আমার বাড়ির প্রত্যেকে গল্পের বই পড়তে, গল্প পড়তে বা যে কোনো ধরনের বই পড়তে খুব ভালোবাসে। তো সেখান থেকে আমিও পেয়েছি, সবাইকে দেখতাম ছোটোবেলায় সবাই পড়াশোনা করছে, গল্পের বই হোক বা ক্লাসের বই হোক, পাঠ্যপুস্তক হোক, তো সেই অভ্যাসটা আমারও তৈরি হয়েছে। এটা শুনে অনেকের মনে হতে পারে তাহলে তো দারুণ দারুণ রেজাল্ট করেছি আমি। ব্যাপারটা সেরকম নয়, বই পড়লেই যে সবসময় রেজাল্ট করার জন্য পড়বে, মানে ক্লাসের বই পড়লে সেরকম নয়। অনেকে না নেশাতে পড়ে, কিন্তু সেটা সবসময় পরীক্ষাতে উগড়ে দেওয়ার জন্য পড়ে না। আমাদের বাড়িতে ছিল সেই রকম। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, চাকরি বাকরি পেতে হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু শুধুমাত্র জানার জন্যে বা ভালো লাগবে সেই কারণে অনেক বই আমরা পড়তাম। আমাদের বাড়িতে তখন আসতো, সেই সময় আমরা বেশ ছোট, আর আমাদের ওই গ্রামে আমরা থাকতাম। তো সেইখানে আমাদের বাড়িতে আমরা ম্যাগাজিন পড়তাম, আনন্দমেলা, দেশ, বড়দের জন্য, আমাদের জন্য, আমার জন্য, দাদার জন্য আনন্দমেলা নিয়ে আসতো। তখন ম্যাগাজিনওয়ালা মানে পেপারওয়ালা ওই বইগুলো তখন দিত না আমাদের ওখানে। আমাদের বাড়িতে আনন্দবাজার পত্রিকা আসতো, পেপার আসতো। তো সে অনেক বেশ, আমরা তখন ছোট, আর আমাদের ওইদিকে ছোট শহরের দিকে হয়তো বা আসতো, কিন্তু আমাদের ওইটা প্রত্যন্ত গ্রাম, সীমান্তবর্তী একটা গ্রাম, সেখানে ওই কয়েকটা বাড়িতেই মাত্র পেপার যেত। তো তার মধ্যে আমাদের বাড়ি ছিল একটা। আর তারপরে আমি দেখতাম আমাদের বাড়িতে ইংরেজি পেপার পড়া হতো, টেলিগ্রাফ পড়া হতো, যদিও আমি পড়তাম না, মানে আমি পারতাম না পড়তে। পরবর্তীতে তবু বলা হতো পড়ো, চেষ্টা করো। তো এই ব্যাপারগুলো ছিল, আর এই ব্যাপারগুলো প্রত্যেকের মধ্যে ছিল। তবে বিশেষ করে যে লোকটা এই ব্যাপারে ইন্ধন দিত আমাদের, সে হচ্ছে আমাদের মেজো কাকু। তার একটা আলাদাই দূরদৃষ্টি ছিল, সেই দূরদৃষ্টি নিয়ে সে সমস্ত ভাই বোনদের সঙ্গে করে, এবং প্রত্যেকটা ভাই বোন, আমার বাবা থেকে শুরু করে কাকু পিসি প্রত্যেকে, ইভেন আমার মা, তার সঙ্গে সঙ্গে সাথ দিয়েছে। সে যে মতামতটা রেখেছে বা সে সিদ্ধান্তটা নিয়েছে, সেটাতে সবাই এক বাক্যে মেনে নিয়েছে। এবং সেটা কারণ এই নয় যে মেজো কাকু সবাইকে মুঠো মুঠো টাকা দিত, ব্যাপারটা সেরকম নয়। সবার জন্য ভালো ভাবতো মেজো কাকু, সেটা আমরা সবাই বিশ্বাস করতাম। আর মেজো কাকু শুধুমাত্র নিজের জন্য ভাবতো না, ভাবতো যে আমার জন্য বা দাদার জন্য যখন ভাবতো, তার চিন্তা ছিল এটা যে দাদার ছেলে মেয়ের জন্য ভাবছি না, আমাদের বাড়ির ছেলে মেয়ের জন্য ভাবছি। তো সেই মানসিকতা তাদের প্রত্যেকের মধ্যে ছিল, যে আমি একা একা না, মানে একা, প্রত্যেকে মিলে একটা পরিবার, সেই পরিবারের জন্য আমরা ভাবছি এবং সবাই মিলে একসঙ্গে এগোবো। সেই মানসিকতা নিয়েই সবাই এগোচ্ছিল, আমাদেরও সেই মানসিকতাটাই ঢুকে গেছিল আমাদের ভেতরে। তবে মানুষ ভাবে এক আর হয় আর এক। তো পরবর্তীতে সেই মেজো কাকু যেটা ভেবেছিল সেটা হয়েছিল কি হয়নি, সেসব আলাদা জিনিস, ব্লগে সেটা বলা ঠিক হবে কি না, বা কখনো বলেও দিতেও পারি আমি, সেসব পরবর্তীতে দেখা যাবে। তো এখন দেখো আমার ওইদিকের কাজকর্ম করে এসে সুইচ বোর্ডগুলো একটুখানি মুছে দিলাম, ভীষণ নোংরা হয়েছে, এগুলো সাদা সুইচ বোর্ড। তো একটা জিনিস দেখায়, একটা আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? এখানে বসে ঠক 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 করে যাচ্ছে।
চলো ছাদে এসে 2 গামলা মানে 2 বালতি জামা কাপড় কাচা হয়ে গেল আমার। সকাল থেকে শুরু করলে এইসব কাছাকাছিগুলো সকাল থেকে শুরু করলে না খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তাও তো আমার বেশ খানিকটা দেরি হলো। তুই দাঁড়াও, এখানে ওই দেখো আমি 2টো বিস্কিট দিয়ে নিয়ে এসেছিলাম, দিয়েছে খাচ্ছে কুটে কুটে। চলো জামা কাপড়গুলো মেলে নি। বাপরে বাপ হর্নের আওয়াজ। তখন দেখাচ্ছিলাম না পাখিগুলো কী করে বলো তো, যেখানে জানলাতে কাঁচ লাগানো আছে সেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে নিজেরই একটা ছবি দেখতে হয় আয়নার মধ্যে, দেখে ভাবে অন্য পাখি, দিয়ে সেটাকে ঠোকাতে থাকবে। এবার ভোরবেলার দিকে তোমার মনে হবে কি কেউ জানলাতে জোরে জোরে টোকা দিচ্ছে, বা দুপুরবেলা হয়তো খেয়ে দিয়ে একটু শুয়েছি, এত জোরে ঠকঠক করবে মনে হবে কেউ জানলাতে জোরে জোরে টোকা দিচ্ছে। তো তাড়াতাড়ি কেউ উঠে এসে দেখি না পাখি ওরাও সব বসে জানলার পর ঠকাঠুকি করছে। সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। এগুলো দেখো সব শীতের জামা কাপড়, বেশিরভাগই মেয়ের, আমাদেরও আছে 2-1টা। শীতের জামা কাপড় যেন শেষ হচ্ছে না, যত ফেলছি যত কাচ্ছে আরও 2-1টা বেরোচ্ছে। আর এগুলো হচ্ছে ঠাকুরের যে পোশাকপত্র, ঠাকুরের বিছানায় পাতা থাকে সেইগুলো পয়লা বৈশাখের আগের দিন তুলে দিয়েছিলাম, পয়লা বৈশাখের নতুন সব পেতেছি। তো সেগুলো সব কাচারেছে, এগুলো এখন নেবো না, এগুলো চান করে যাওয়ার সময় নিয়ে যাব, যখন জামা কাপড় মেলতে আসবো তখন। এই দেখো দোপাটির চারাগুলো বেরিয়ে গেছে, তুলসীর চারা বেরোয়নি একটাও দেখছি, দেখি আর কিছুদিন। নিচে গিয়ে আগে মেয়েটাকে ঘুম থেকে তুলতে হবে, স্কুল না থাকলেই যে বেলা করে উঠবে। এসে দেখি সারপ্রাইজ, আমার মেয়ে একা একা উঠে ব্রাশ করে বসে রয়েছে। কে পেরে দিল টুথপেস্ট? ওটা তো উঁচুতে ছিল, কে পেরে দিল? কে? জোরে বলো। লজ্জা পাচ্ছে, বড় মা পেরে দিয়েছে, রান্নার দিদা পেরে দিয়েছে। আসলে লক্ষ্মী মেয়ে বড় হয়ে গেছে। আমার শ্যাম্পু কন্ডিশনার দুটোই শেষ হয়ে গেছিলো, তো কালকেই নিয়ে এসছে এটা। হ্যাঁ দুটো। আমার সেরকম কোনো ব্র্যান্ডের প্রতি যে এই ব্র্যান্ডটাই লাগাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, মোটামুটি আমি বলে দিই তার মধ্যেও নিয়ে আসে। তো এবার লরিয়াল নিয়ে এসছে দেখছি, এবার আমি অবশ্য বলিনি কিছু, নিজে থেকেই নিয়ে এসছে। আর মেয়ের জন্য কিছু ফলগুলো এবার এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি, এই ঝুড়িটা জানলার উপরেই ছিল, তো ভাবলাম এটার মধ্যেই রেখে দিই। এখন আর ধুয়ে রাখলাম না, পরে ধুয়ে নেবো, মানে যখন কেটে কেটে দেবো মেয়েকে তখন। আপেলটা তো মেয়ে খাবে না, ও শুধু মানে 1-2 ফলই খায়, সব ধরনের ফল খেতে চায় না, এটা এক সমস্যা। মেয়েকে বললাম বই খাতা নিয়ে পড়তে বস, আর দেখো কি করছে। এটা লিখতে হবে মৃগ। হরিণ তুমি ঠিকই লিখেছো, হরিণটা ভুল না, কিন্তু এখানে রি দিয়ে শিখছি তো সেই জন্য কি লিখছি আমরা এখানে তৈরিত্রী দৈরিত্রী, সেই জন্য রি দিয়ে কিছু একটা বলতে হবে। রি দিয়ে হরিণের একটা কি নাম আছে সেই নামটা লিখতে হবে, কি নাম আছে? মৃগ। তাহলে এখানে মৃগ লিখতে হবে। হরিণটাও তুমি ঠিকই লিখেছো, কিন্তু রি দিয়ে লিখতে হবে যেহেতু, সেই জন্য মৃগ লিখবে। আর এখানে ঘর, এটাও তুমি ঠিক লিখেছো, কিন্তু ঘরের একটা নাম আছে রি দিয়ে, সেটা হচ্ছে গৃহ, এটা হচ্ছে ঘৃত, ঘৃত। ওফ, নিজের মেয়েকে পড়ানো যে কী কষ্টের কাজ। এমনিতে পড়াতে আমার কিন্তু বেশ ভালো লাগে, বিয়ের আগে আমি শখেই পড়াতাম, এবং সেটা শখে পড়াতে পড়াতে আশেপাশের কাকিমারা অনেকেই তাদের ছেলে মেয়েদের আমার কাছে পাঠিয়ে দিত পড়ানোর জন্য, তো তার জন্য টাকা পয়সাও দিত, এমন না যে ফ্রিতে পড়িয়ে দিতাম, ব্যাপারটা সেরকম নয়, খুবই অল্প 100-200 এরকমই টাকা নিতাম আমি তাদের কাছ থেকে, কারণ পড়াতে আমার বেশ ভালো লাগতো। কিন্তু এই নিজের মেয়েকে পড়াতে গিয়ে বাপরে বাপ, আমার কালঘাম ছুটে যাচ্ছে, কিছুতেই সুস্থিরভাবে পড়তে বসে না। আমি এক বোঝাতে যাই, সে আর একটা বুঝিয়ে দেয় আমাকে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি বাবাকে খাবার দিতে যাচ্ছি, ওকে বললাম যে এটা লেখ, আর দেখো কি করবে। এই দেখো বই নিয়ে খেলা করে যাচ্ছে, আবার ওখান থেকে 2টো খাতা নেবে। এটাই হচ্ছে সমস্যা, বাচ্চাদের পড়াতে বসে যদি টানা না বসা যায়, মাঝখানে উঠে গেলে বাচ্চাদের পড়ার যে ফ্লোটা সেটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে সব বাচ্চাদের হয় কিনা জানি না, আমার মেয়ের ক্ষেত্রে তো হয়, তো সেই জন্য আমার টিউশন টিচারের প্রয়োজন হয়েছে। না হলে আমার তো ইচ্ছাই ছিল যে আমার মেয়েকে মোটামুটি 4-5 পর্যন্ত আমি নিজেই পড়াবো, তার পরবর্তীতে টিচার একটা দিতেই হবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ এই টানা সময়টা আমি দিতে পারছি না। কিন্তু তবুও আমি ফাঁকে ফাঁকে যখনই সময় পাচ্ছি আমি আমার মতো করে ওকে পড়াচ্ছি, কারণ একটা বাচ্চাকে শেখানোর জন্য মা হচ্ছে বেস্ট টিচার।
কোনো কিছু শেখানোর জন্য পড়তে বসার প্রয়োজন আছে সেটাও না, এমনি চলাফেরা কাজকর্মের ফাঁকে ফাঁকেও অনেক কিছু শিখিয়ে দেওয়া যায় বাচ্চাদের। তো পড়ানো হয়ে গেছে, এবার আমি এলাম একটুখানি গ্লুকন্ডি করে দিতে। আমার মেয়ে খাবে অরেঞ্জটা আর আমার হাজব্যান্ড সাদাটা। তো এবার দুজনের জন্য গুলে দিলাম। আমার মেয়েরটা দেখো একা একাই চলে এসেছে গ্লুকন্ডি গুলতে। সবসময় ওর এই ব্যাপারটা আছে, সবসময় নিজের কাজ নিজে করব। এটা সব বাচ্চাদেরই হয় বোধহয়। আমি বড় হয়ে গেছি দেখানোর জন্যে নিজের কাজটা নিজে করে নেব। শুধুমাত্র বই গোছানোটা ছাড়া, ব্যাগ গুছিয়ে নেবো, বই গোছানো সেটাই ও করতে চায় না। বাদ বাকি একা একা জামা পরবো, জামা কাপড় আমি ভাঁজ করবো, আমি জামা কাপড় কাচবো, মানে এই ধরনের কাজকর্ম। বা রান্না করতেও চলে যায় মাঝে মাঝে, জানো, বলে আমি রান্না করবো দাও। তো যাই হোক, এবার গুলে নিলাম গ্লুকন্ডি। এটা গুলে দিলাম ওর বাবাকে দেবো, মানে আমার হাজব্যান্ডকে, বাবাকে। আর এটা হচ্ছে দিদার জন্য গুলে রাখলাম। দিদা এখন পান খাচ্ছে, বললো আমারটা রেখে দাও, আমি একটু পরে খাচ্ছি। মেয়ের মাথায় একটুখানি লেবু দিয়ে দেবো। মাথায় লেবু দিলে যদি গরম লাগে তো গরমটা কেটে যায়। তো স্কুলে যাচ্ছে তো সেই কারণে গরম লেগে যাচ্ছে, হয়তো হাত পাত তালেও দেখছি বেশ গরম গরম। তো সেই জন্য ভাবলাম যে আজকে ছুটি আছে, ভালো করে মাথায় লেবু দিয়ে, এরকম ঘাড় ফাড়গুলো চিটপিট চিটপিট করছে, তো লেবু দিয়ে একটু বড় শ্যাম্পু করে দেবো। আর এদিকে ও এসছে এখন টিভি চালাতে, সেটাও নিজে নিজে চালাবে, কাউকে চালিয়ে দিতে দেবে না, নিজে খুঁজে খুঁজে কার্টুনের চ্যানেল দেবো। তো মেয়ে কিছুক্ষণ টিভি দেখুক, আর চলো তোমাদের দেখায় কী কী রান্না হচ্ছে। এখানে রয়েছে পোনা মাছ আর আদা জিরে বাটা দিয়ে ঝোল হবে। আর এখানে মাছের ডিম নিয়ে এসছে, তো তার খানিকটা বড়া হবে আর খানিকটা থাকলো, বাকিটা কাল হবে। আর এখানে হচ্ছে আমের টক, পাতলা করে যে টকটা হয় সেটা। এছাড়াও আরও কিছু কিছু রান্না অলরেডি হয়ে গেছে, সেটা কী কী হয়েছে দেখায়। এখানে দেখো চাল কুমড়ো ছেঁচকি হয়েছে, একটুখানি চাল কুমড়ো ছিল, সেটা সর্ষে ফোড়ন দিয়ে ছেঁচকি করা হয়েছে। আর এখানে রয়েছে ডাঁটা, উচ্ছে, পটল এইসব দিয়ে একটা চচ্চড়ি মতো সর্ষে বাটা দিয়ে। আর হচ্ছে কলাইয়ের ডাল ঝিঙে দিয়ে। সকালবেলা তো তোমাদের দেখালাম। আর এদিকে টক রান্না শুরু করে দিয়েছে দিদা, চলো তোমাদের একটু দেখাই। না, টকটা দিদা করেনি, আমার হাজব্যান্ড টকটা রান্না করেছে। বললাম যে রান্না বান্না করতেও ভালোবাসে, ফাঁক পেলে একটুখানি রান্না করে নেয়, খুন্তিটা নেড়ে দেয়। তো এই দেখো টক বসানো হয়ে গেছে। সকালে ছাদ থেকেই জামা কাপড়গুলো নিয়ে এলাম, এগুলো শুকনো জামা। তো এগুলো সবই দেখো শীতের জামা কাপড় কাচ্ছি, তুলছি, আর নতুন নতুন বেরোচ্ছে কোথা থেকে কে জানে। অথচ শীতকালে গায়ে দেওয়ার সময়, পরার সময় দেখি যে জামা নেই, মেয়েকে পড়ানোর সময় দেখি শীতের জামা খুঁজে পাচ্ছি না। আর এখন যখন তুলছি, পরিষ্কার করছি, এখন একটার পর একটা বেরিয়েই যাচ্ছে। তো এগুলো সব ভাজভুজ করে জায়গা মতো তুলে রাখবো। আবার সে কোথায় কোথায় প্যাক করে তুলতে হবে, শীতের শুরুতে আবার খুঁজে পাবো না, সে মানে প্রত্যেকের মধ্যে এটা হয়। যতই আমি সেট স্যুট করে রাখি যে এইখানে শীতের পাতলা জামাগুলো থাকলো, এখানে মোটা জামা থাকলো, যখন খুঁজতে যাব মানে শীতের শুরু হবে, তখন কিছুতেই খুঁজে পাবো না। মোটা মোটাগুলো বেরোবে কিন্তু পাতলাগুলো বেরোবে না। এগুলো বাবার শীতের জামা কাপড়, বাবার একটা চাদর, আর তার সঙ্গে যে ইনার্সগুলো পরে না শীতের সময়, ফুল হাতা প্যান্ট গেঞ্জি, এগুলো সব ভাজভুজ করে আবার এইগুলোও তুলে রাখবো। ভাবতেও কেমন লাগছে যে শীতের শুরুতে এই জামা কাপড়গুলো না, এই জামা কাপড়গুলো এবার সরকার একদমই নতুন। শীতের শুরুতে এমনি অন্যান্য যে শীতের জামা কাপড়গুলো বাবার ছিল, সেগুলো সব মাই বলে বলে বার করে দিয়েছে। কিছু নিজে বার করেছে, কিছু ঝুমা যখন এসছে ঝুমাকে বলেছে বার করে দিতে, কিছু আমাকে বলেছে। আর দেখো শীতের জামা কাপড় তোলার সময় প্রত্যেকবার মাই তোলে, স্বাভাবিকভাবেই মা শীতের জামা কাপড় বা বাবার জামা কাপড় মাই গুছিয়ে রাখতো। আর এবছর সেটা আমাকে গুছিয়ে রাখতে হচ্ছে। খারাপ লাগছে, আমি এইভাবে এত তাড়াতাড়ি সমস্ত দায়িত্ব নিতে চাইনি। ঠিক সময়ে ঠিক জিনিসটা হলে সবই ভালো লাগে, অসময় হলে আর ভালো লাগে না। অদ্রিজা, চলো চান করে আসি, গামছা নাও আর শ্যাম্পুটা নাও। তোমার মাথায় লেবু লাগিয়েছো, ওই যে ওইখানে শ্যাম্পু আছে, ওই যে এটা গায়ে কি লেখা আছে, এই যে এইখানটায় দেখো কি লেখা আছে, এটা শ্যাম্পু লেখা আছে না কি লেখা আছে? শ্যাম্পু। হ্যাঁ চলো, এটাই শ্যাম্পু। চলো। এত শুকনো ওয়েদার, দেখো জামা কাপড়গুলো ম্যাক্সিমাম শুকিয়ে গেছে, যেগুলো একদম মোটা মোটা সেগুলো শুধু রয়েছে, সব শুকিয়ে গেছে। আর শুধু মোটা মোটা যে জ্যাকেটগুলো কেচেছিলাম সেগুলোই শুধু ভেজা রয়েছে। এই গামছাটা এখনকার সব শুকনো। আমরা বোধহয় 5 মিনিট, মানুষও যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে ছাদে, মানে শুকিয়ে যাবে। যাই, এবার পুজোটা দিয়ে আসি। উঠলাম এখন, ঘুমাই তো নি, মেয়ে ঘুমায়নি, মেয়ে না ঘুমালে কি আর ঘুমানো চায়? এগুলো হচ্ছে সব পাপের শাস্তি। আসলে ছোটোবেলাতে আমিও ঘুমাতাম না, দুপুরবেলা একদম মেরে ঘুম পাড়াতে পারতো না, তো আমার মেয়ে কোত্থেকে ঘুমাম। এই যে আমাকে মেয়েকে খাওয়াতে গিয়ে বসে থাকে, মুখ করে খেতে চায় না, আমিও তো খেতাম না। আমাকে খাওয়াতে গিয়ে আমার পিসিকে কতবার হাতে কামড়ে দিয়েছি, তো ওই কর্মফল ভোগ করছি আর কি। চলো বাড়ির অবস্থাটা একটু দেখাই। কালু বেচারা ওই পাশে, রাস্তার ওই পাশে গিয়ে বসে
হাঁপাচ্ছে। যে ক্যামেরাটা তাক করেছি জিপটা ভেতরে ঢুকিয়ে নিল। ওরও তো লজ্জা আছে, লজ্জা পাচ্ছে। আমগুলো দেখো এই গাছের। ম্যামের আসার কথা আছে, মানে মেয়ের ম্যামের, তো আসবে কিনা জানি না, বুঝতে পারছি না। 5টা থেকেই তো আসার কথা, আজকে বৃহস্পতিবার, এখনও আসেনি। এখন বাজে 5:35 বাজে, এখন এলো। আসবে কিনা বোঝা যাচ্ছে না, ওর হাজব্যান্ডের শরীর খারাপ তো। রাতে কী করবো বুঝতে পারছি না। শোল মাছের ঝোল রয়েছে, এটা তো বাবার জন্য করবো, পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি। আচ্ছা আগে ভাতটা বসাই, তারপরে আস্তে আস্তে দেখি। মেয়ের ম্যাম আজও এলো না, তো সেই কারণে আমি ওকে পড়তে বসালাম। আর পড়িয়ে আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেল, এখন 9:15 মতো বাজে। এসে আগে ভাত বসিয়ে দিচ্ছি, সেকেন্ড রাউন্ড চাটাও আজকে করলাম না। ভাত বসিয়ে দেবো, আমাদের হবে সিদ্ধ ভাত, মাছের ঝোল টোল সবই রয়েছে। তো বাবার জন্য একটা তরকারি করব, সেটা পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তোমাদের তো বললাম বারবার একই কথা। তো ব্লগটা এখানেই শেষ করব, মানে এই রান্নায় কাজকর্মের মধ্যে দিয়ে ব্লগটা শেষ করে ফেলবো। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। পটলের একটা তরকারি করবো, দেখো পটল কেটে নিয়েছি এরকম করে পেঁয়াজ দিয়ে। আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্নাঘরে আসতে, এখানে রান্না শুরু করতে অনেক দেরি হয়েছে, তো সেই জন্য সমস্ত কিছু দেখাচ্ছি না। পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যেই ভাজা পটলটা দিয়ে দিলাম, দিয়ে আদা বাটা দিলাম। এবার এখানে আমার রয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু কষাবো। ভালো করে কষিয়ে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটা সেদ্ধ হোক, শুকনো শুকনোই হবে। এবার রুটিটা করে নিই। এই দেখো তরকারি কমপ্লিট হয়ে গেছে আমার। পটলের কিছুটা তরকারি আমি বাবার জন্য রাখলাম, আর কিছুটা আমার জন্য রাখলাম। তরকারির গন্ধটা বেশ সুন্দর হয়েছে। আসলে বাবাকে যদি আমি জিজ্ঞাসা করি বাবা তরকারিটা কেমন হয়েছে, বাবা কিছুতেই বলবে না খারাপ হয়েছে, বাবা বলে ঠিকই আছে। তো সেই কারণে আমার জন্য একটু রাখলাম, আমি নিজে খেয়ে দেখে বুঝবো কেমন হয়েছে। তাহলে সবাইকে টাটা করে আজকের মতো ব্লগটা শেষ করছি। যদি আমার চ্যানেল নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।